প্রিয় দর্শক, ওয়ালটন এসি প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দর্শক, আমরা জানি যে বাংলাদেশের আসলে ইকোনমির প্রাণ বলা যেতে পারে যে গার্মেন্টস সেক্টর, পোশাক খাত এবং পোশাকের রপ্তানি, যেখানে আমাদের দেশের মোট রপ্তানির 85%ই কিন্তু পোশাক খাত থেকে আসে। সো পোশাক খাতের ভালো মন্দ এটার সাথে পুরোই আসলে বাংলাদেশের অর্থনীতি জড়িত, বাংলাদেশের কর্মসংস্থান জড়িত। সো দর্শক, বাংলাদেশের পোশাক খাতের একটা নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা জানি যে আমেরিকার যে শুল্ক আরোপ সারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে, তো সেখানে এখানে 90 দিনের একটা পজ আছে, কিন্তু চায়নার উপরে অনেক বেশি শুল্ক আছে এখনও। তো আসলে এগুলো কিভাবে আসলে বাংলাদেশের জন্য একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে বা করতে পারে, তো এরকম একটি রিপোর্ট আজকে টিবিএসে পাবলিশ হয়েছে। আমরা এটা নিয়ে আসলে আজকে আলোচনা করব যে আসলে সম্ভাবনাটা কোথায়, যেখানে কিন্তু এক ধরনের শঙ্কাও আছে। তো সম্ভাবনাটা আমরা কোথায় দেখছি এবং আসলে বাধাটা কোথায় আছে এই সম্ভাবনাটা কাজে লাগানোর জন্য। সো রিয়াদ হোসেন, টিবিএসের সিনিয়র রিপোর্টার, রিয়াদ রিপোর্টটি করেছেন। আমরা তার সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। রিয়াদ, স্বাগতম আপনাকে। এই যে সম্ভাবনাটা কথা আপনি বলেছেন, এই সম্ভাবনাটা কোথায় আসলে, নতুন করে কি ঘটলো যে আপনি সম্ভাবনা দেখছেন বাংলাদেশের জন্য? সাজ্জাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত মাসের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন যখন অনেকগুলো দেশের উপরে অস্বাভাবিক হারে ডিউটি বাড়িয়ে দিল, ট্যারিফ, তো সেখানে বাংলাদেশের উপরেও কিন্তু ট্যারিফ বাড়ানো হয়েছে 37% ছিল। এখন এরপরে কিন্তু অনেক দেশে আলোচনা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে শুরু করেছে, বাংলাদেশও শুরু করেছে। বাই দিস টাইম ট্রাম্প প্রশাসন আবার যেটা করলো, 10% রেখে বাকি সব দেশের জন্যই 10% রেখে বাকিটা কাট করে দিয়েছে 90 দিনের জন্য, যেটা আপনি একটু আগেই বললেন। কিন্তু ইন্টারেস্টিংলি চীনের ক্ষেত্রে কিন্তু কিছু করা হয়নি। 145% চীনের উপরে অতিরিক্ত যে ডিউটি ছিল, আমাদের জানা মতো সেটি এখনো আছে। রাইট। তো এবং চীনও পাল্টা শুল্ক আরোপ করেছে। এখন আসলে যেই জিনিসটা হচ্ছে, এইটা বাংলাদেশের জন্য শুরুর দিকে একটা অনিশ্চয়তা, শুধু বাংলাদেশ নয়, আসলে সব দেশের জন্যই। তো ধীরে ধীরে যখন দেখা গেল যে না, অন্য দেশগুলোর জন্য সবার জন্য সেম লেভেল প্লেইং ফিল্ড হয়েছে, কিন্তু চীনের ক্ষেত্রে চীন কিন্তু আবার আমেরিকার যা আমদানি তার সবচেয়ে বেশি একক দেশ হিসেবে রপ্তানি করে চীন। রাইট। চীনের পোশাকেও তো তারা নাম্বার ওয়ান এবং বাইফার নাম্বার ওয়ান, এবং সেটা অনেক ব্যবধানে আসলে তারা এগিয়ে। এখন চীনের উপরে যদি অনেক বেশি শুল্ক থাকে, তাহলে স্বাভাবিকভাবেই আমেরিকান বাজারে কিন্তু তারা কম্পিটিটিভনেসে একটু পিছিয়ে যাবে অন্য দেশগুলোর তুলনায়। তো যদি আমেরিকান একজন বায়ার চিন্তা করে যে চীন থেকে পোশাক আনলে তাকে অনেক বেশি তার খরচ হচ্ছে, তখন তো উনি আসলে চীন থেকে পোশাক আনার বদলে অন্য দেশগুলোকে চিন্তা করবেন। সেই অন্য দেশের মধ্যে ভিয়েতনাম, কম্বোডিয়া থাকতে পারে, চীন, পাকিস্তান এবং ভারত, বাংলাদেশ, এই দেশগুলো থাকতে পারে। এখন যেটা হচ্ছে, তারা তো অন্য দেশের সঙ্গে, বিশেষ করে আপনি জানেন যে ভিয়েতনাম, কম্বোডিয়ার উপরে কিন্তু কিছুটা বাংলাদেশের তুলনায় ওখানেও বেশি শুল্ক আছে, যদিও 90 দিনের জন্য পজ। এবং ভিয়েতনাম, কম্বোডিয়াতে আমেরিকান বায়ারদের অনেক অর্ডার আগে থেকে আছে। ফলে একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে চীনের ম্যানুফ্যাকচারাররাই ওখানে গিয়ে এই সুবিধাটা নিচ্ছে কিনা, যে কারণে আসলে তারা ওই ভিয়েতনাম, কম্বোডিয়ার বাইরে অন্য দেশগুলো খুঁজছে। সেখানে বিকল্প হিসেবে বাংলাদেশকেও তারা রেখেছে। আমরা যেটা জেনেছি গত কয়েকদিনে, যে বাংলাদেশের যারা রপ্তানিকারক তাদের সঙ্গে এখন আমেরিকান বায়াররা, যারা এখন বাংলাদেশেও ব্যবসা করে, চীনের সঙ্গেও ব্যবসা করে, তারা চীনে ব্যবসা কিছুটা কমিয়ে, চীন থেকে অর্ডার কিছুটা কমিয়ে সেটি বাংলাদেশে দেওয়া যায় কিনা সেটার প্রাথমিক আলাপ আলোচনা শুরু করেছে। আমি অন্তত 10 জনের সঙ্গে কথা বলেছি, এর মধ্যে 4 জনই আমাকে বলেছেন যে হ্যাঁ, চীনের বায়াররা মানে আমেরিকান বায়াররা যারা চীনের সঙ্গে ব্যবসা করতেন, তারা এখন বাংলাদেশের সঙ্গে ইনকোয়ারি, এটাকে প্রাথমিক আলোচনার তারা ইনকোয়ারি বলেন, ইনকোয়ারিটা যোগাযোগ করছেন। তো এটি হচ্ছে একেবারেই প্রাথমিক আলোচনার বিষয়। এবং এটার সঙ্গে আরেকটি বিষয় আছে, সেটি হলো চীনের যে বিনিয়োগকারী আছে, মানে চীনের ইন্ডাস্ট্রিগুলা, তারা যদি তাদের এখানে অর্ডার কমে যায়, তো তারা এখন যেটা করছে ভিয়েতনামে অথবা কম্বোডিয়াতে তাদের ইন্ডাস্ট্রি সরিয়ে নিয়ে গেছে, তাদের প্ল্যান্ট ওখানে নিয়ে ওখান থেকে তারা উৎপাদন করছে, কিন্তু চীন থেকে আর এটা রপ্তানি হিসাবে দেখাচ্ছে না, দেখাতে যাচ্ছে আসলে ভিয়েতনাম। তো সেম বাংলাদেশও চীনের এই
পোশাক শিল্পগুলা কেউ কেউ বাংলাদেশে এখন বিনিয়োগ করা, অর্থাৎ তাদের প্ল্যান্টটা বাংলাদেশে এনে এখান থেকে তারা পোশাক উৎপাদন, এটা বাংলাদেশি ইনভেস্টমেন্ট। এই ব্যাপারেও এনকোয়ারি বেড়েছে আগে, এই ব্যাপারেও বেড়েছে। আমি পোশাক খাতের যে বিষয়টা বলবো, যেমন একজন উদ্যোক্তা আমাকে জানিয়েছেন, উনি আগে ওনার 2জন আমেরিকান বায়ার ছিল, তাদের সঙ্গে উনি কথা বলতে হলে চীনে গিয়ে তাদের সঙ্গে উনি যোগাযোগ করতে হতো, চীনে তাদের অফিসে গিয়ে, চীন বা হংকং, হ্যাঁ হ্যাঁ চীন অথবা হংকংয়ে। কিন্তু এবার প্রথমবারের মতো সেই ক্রেতা বাংলাদেশে তার সঙ্গে এসেছেন কথা বলার জন্য 2জন, এবং একইভাবে আরেকজন বায়ারও জানিয়েছেন যে তার সঙ্গে কথা বলেছেন আমেরিকান বায়াররা, এক বা একাধিক বায়ার, তারাও এখানে অর্ডার বাড়ানোর বিষয়ে কথা বলছেন। তবে আলোচনাগুলো এখনও প্রাথমিক, এটি এখনও চূড়ান্ত কোনো কিছু নয়। উনি বললেন যে আরও 15 দিন গেলে এই বিষয়টি আসলে বোঝা যাবে তারা কতটুকু, কারণ শুধু অর্ডার তারা বাড়াইতে চায় বিষয়টা এমন নয়, কারণ তাদের অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখানে। কিন্তু একটা অনিশ্চয়তাও তো আছে যে 90 দিনের জন্য যেটা পজ, অলরেডি 30 দিন চলে গিয়েছে, আরও 2 মাস আছে, তো তারপর আসলে কি হবে? হ্যাঁ, ওই এটার সঙ্গে এই বিষয়টাও গুরুত্বপূর্ণ যে তারাও কিন্তু আসলে শুধু একটা তো আছে চীনের থেকে তারা অর্ডার সরাবে, এটি আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলছি, এক্সপার্টরাও বলছেন যে অন্য দেশের সঙ্গে কি হবে না হবে এটি এখনই বলা যাচ্ছে না, কিন্তু একটি বিষয় মোটামুটি বলা যাচ্ছে যে চীন এবং আমেরিকার এই যে ট্যারিফ বা ট্রেড ওয়ার, এটি থামবে না সহসা। তো ফলে যারা চীনের সঙ্গে ব্যবসা করছেন তারা আসলে দীর্ঘমেয়াদে চীনের সঙ্গে আর পুরো টিম তাদের চীনের ঝুড়িতে আর রাখতে চাচ্ছেন না, তারা এখন সরিয়ে আনতে চাচ্ছেন। তারই অংশ হিসেবে বাংলাদেশ বা অন্যান্য দেশ হতে পারে, সেটা ভারত বা পাকিস্তান, যদিও এখন ভারত পাকিস্তান, বাংলাদেশে তো গার্মেন্টস আসলে বলা হয় যে এটার ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোটা অনেক শক্তিশালী হয়েছে ওভার দ্য ইয়ার্স। একসময় আমরা শুনতাম যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নাই, ফরওয়ার্ড লিঙ্কেজ নাই, এগুলো সবই ইম্পোর্ট করতে হতো। তো বাংলাদেশের কি আসলেই আমাদের যে পোশাক শিল্প, এটার ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড সহ, এটা কি আসলেই শক্তিশালী মনে হয়েছে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সক্ষমতাটা কিন্তু বেশ ভালো বাংলাদেশে। আপনি যেটা বললেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ একসময় ছিল না, বাংলাদেশে কিন্তু এখন টেক্সটাইল খাতটা বেশ শক্তিশালী হয়েছে, এবং বাংলাদেশে টেক্সটাইল খাতে এখন $22 বিলিয়ন, একটা সময় $16 বিলিয়ন বিনিয়োগ ছিল, এটি $22 বিলিয়ন উন্নীত হয়েছে। নতুন নতুন অনেকে সক্ষমতা বাড়িয়েছেন, তো সেই সক্ষমতার পুরোটা এখন কাজে লাগানো যাচ্ছে না। এখন যদি নতুন করে অর্ডার আসে, বাংলাদেশের এই রেজিলিয়েন্টটা তৈরি হয়েছে যে বাংলাদেশে এখন নতুন করে যদি আরও ইভেন $2, 4, $5 বিলিয়ন অর্ডার আসে, বাংলাদেশের রপ্তানিকারকরা এই অর্ডার ধরার মতো তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাসিটি, অর্থাৎ ফ্যাক্টরির ভেতরে যে ক্যাপাসিটি, মেশিন বলেন, উৎপাদন ক্ষমতা, তাদের উৎপাদন ক্ষমতা, সেই সক্ষমতাটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অথবা ফরওয়ার্ড লিঙ্কেজ আপনি যাই বলেন, এই দিক থেকে বাংলাদেশের এই সক্ষমতাটা আছে। এবং একেবারে অতি সম্প্রতি যে জিনিসটা এখন শুরু হয়েছে, পাক ভারত একটা যুদ্ধের পরিস্থিতি, এটা আমরা জানি না কতদিন দীর্ঘায়িত হতে পারে। তো যদি সেখানেও টেনশন থাকে এরকম দুই দেশের মধ্যে, এটিও বাংলাদেশের জন্য কিছুটা পরোক্ষ সুবিধা আনলেও আনতে পারে। রাইট, ওয়েস্টার্ন বায়ার যারা ইন্ডিয়া পাকিস্তানে যেত তারা হয়তো বাংলাদেশে যোগাযোগটা করতে পারে, এটাই না। ইউ আর রাইট যে বাংলাদেশ আসলে দেখিয়েছে যে বিভিন্ন সময় যে চ্যালেঞ্জিং টাইমে কিন্তু বাংলাদেশের পোশাক খাত তাদের সক্ষমতা, তাদের রেজিলিয়েন্স, এটা কিন্তু দেখিয়েছে। আমরা দেখছি যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস 2007-08 ওই সময়ে আপনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে, কোভিডের সময়ে অনেকে ভেবেছিল যে কি হবে। সো ওই সময় কিন্তু আমাদের এক্সপোর্ট বেড়েছে, এবং কোটা সিস্টেম বাদ হওয়ার পরে যেটা, সো এত সফলতা সক্ষমতা দেখিয়ে ধরেন যে বাংলাদেশের পোশাক খাত আজকে একটা মজবুত অবস্থানে এসেছে। কিন্তু তারপর আপনি আপনার রিপোর্টে বলছেন যে অনেক সম্ভাবনা আছে এই যে আমেরিকান বায়ার্স বা ইউরোপিয়ান বায়ার্স, এরা চায়না যারা খুব বেশি ছিল ফোকাস, তারা বাংলাদেশেও যোগাযোগ করছে এবং বাংলাদেশের সেটা সক্ষমতাও আছে। কিন্তু আসলে আপনি রিপোর্টে বলেছেন যে চ্যালেঞ্জেস আছে, বাধা আছে, এটাকে যদি আমরা এই সুযোগটা নিতে চাই, তো সেখানে কি কি চ্যালেঞ্জেস আপনি দেখছেন যে আমাদের এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির জন্য এই ধরনের চ্যালেঞ্জেস? মোটা দাগে আমাদের চ্যালেঞ্জ, আমি যদি একটা চ্যালেঞ্জও বলি, সেটি হচ্ছে আমাদের এই মুহূর্তে আমাদের গ্যাস ক্রাইসিস। আপনি জানেন আমাদের এই শিল্পগুলো কিন্তু টেক্সটাইল শিল্প, স্পিনিং বা ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, এগুলো কিন্তু গ্যাস নির্ভর ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিগুলো যদি গ্যাসের সংকট থাকে, এখন বাংলাদেশের তীব্র গ্যাস সংকট চলছে, ইন্ডাস্ট্রিগুলোর যে পরিমাণ চাহিদা, আমরা কথা বলেছি গতকালকেই একজন স্পিনিং মিল মালিক, উনি জানালেন যারা সুতা বানায় তুলা থেকে, উনি বললেন যে ওনার অনুমোদন হচ্ছে 10 PSI, এটা হলো গ্যাসের প্রেশারের একটা একক ইউনিট।
উনি পাচ্ছেন দেড় পিএসআই। একটা ফ্যাক্টরি জানালো যে উনি পাচ্ছেন হাফ পিএসআই, 10 পিএসআই হচ্ছে ওনার অনুমোদন। তো 5 পিএসআইয়ের নিচে যদি হয় তাহলে উৎপাদনটা স্বাভাবিক ওনারা রাখতে পারেন না প্রেসার। তার অর্থ হচ্ছে এই যে আমাদের এখন অনেক সম্ভাবনা থাকলেও গত কয়েক মাস ধরে, আপনি গত কয়েক মাস না, ইনফ্যাক্ট গত 3 বছর ধরে আসলে বাংলাদেশে গ্যাস সংকটটা বাড়ছে। তো মাঝে মাঝে একটু কিছুটা উন্নতি হয়, আবার অবনতি হয়, কিন্তু এখন যেই অবস্থাটা হচ্ছে এটি বাংলাদেশের উদ্যোক্তারা বলছেন এ যাবৎকালের সবচেয়ে কঠিন পরিস্থিতি তাদের জন্য। কেউ কেউ 30% তার টোটাল যে ক্যাপাসিটি 25%-এর বেশি উৎপাদন করতে পারছেন না, কেউ কেউ পারছেন, সব এলাকায় একই রকম না, কোথাও কোথাও পরিস্থিতি ভালো আছে, তারা 60-70% উৎপাদন করতে পারছেন। আজকে আমি একজন উদ্যোক্তার সঙ্গে কথা বললাম, উনি নারায়ণগঞ্জের একটি ডাইং মিলের উনি মালিক। উনি যেটা বললেন যে ওনার যে পরিমাণ গ্রে কাপড় যেটা ওনারা মূলত প্রিন্টিং বা ইয়ে করেন, তো উনি বললেন ওনার প্রচুর কাপড় জমে গেছে। তার মানে ওনার হচ্ছে অর্ডারটা আছে, কিন্তু উনি ওই যে গ্যাস সংকটের কারণে উনি পারছেন না এটা ইয়ে করতে। উনি বহু চেষ্টা করে অন্যান্য আরও বাড়তি খরচ করে অন্য জ্বালানি ব্যবস্থা করে উনি সর্বোচ্চ 70% পর্যন্ত উনি এখন দিতে পারছেন। বাকি 30% অর্ডার আছে কিন্তু উনি সাপ্লাই দিতে পারছেন না। এটা আরও অনেকগুলো ফ্যাক্টরির সঙ্গে আমরা কথা বলেছি, অনেকেরই পরিস্থিতিটা এখন এরকম। তো এটি একটা আমাদের জন্য বড় সমস্যা, যে কারণে আপনার যদি নতুন করে অর্ডার আসে তাহলে তো আমার এই অর্ডারটা বানিয়ে দেওয়ার মতো সেই আমার স্পিনিং মিল থেকে সুতা বানাতে হবে, ডাইং প্রিন্টিং এগুলো লাগবে, তার মানে আমার গ্যাসের প্রয়োজন আছে। আমরা যে একটু আগে যেটা বললাম যে চীন থেকে বিনিয়োগ আসতে চায়, তারা টেক্সটাইল মিলে যদি বিনিয়োগ করে তাহলে উনি যদি দেখেন যে তার এখানে গ্যাস নেই, বাংলাদেশকে প্রাথমিকভাবে চিন্তা করলেও পরে একটা সময় পরে উনি হয়তো ডিসকারেজ হবেন যে না, বাংলাদেশে যদি গ্যাসই না থাকে, উনি উৎপাদনই করতে না পারেন, তাহলে উনি কিভাবে। এবং সামনে আসলে গ্যাস সাপ্লাইটা কি হবে, এনার্জি সাপ্লাই, এটা নিয়েও কিন্তু কোনো আপনার নিশ্চয়তা নেই। যেটা যে আজকে কেউ বিনিয়োগ করবে কিন্তু সে আসলে 2 বছর পরে গ্যাস পাবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা, আপনি দেখেন ইন্টারেস্টিংলি গত 2 বছর আগে যখন সরকার গ্যাসের মূল্য 11 টাকা, যেটি শিল্প মালিকদের জন্য ছিল 1,30 টাকা হয়ে গেল, 179% হাইক হলো, তখন সরকারের একটা কমিটমেন্ট ছিল যে সরবরাহটাকে আনইন্টারাপ্টেড করার জন্য, নিরবচ্ছিন্ন সাপ্লাই দেওয়ার জন্য সরকারের দাম বাড়িয়েছে। তো মালিকরা শুরুতে এটি নিয়ে অনেক ব্যাপক প্রতিরোধ করেছে, কিন্তু ফাইনালি তারা এটা একটা শর্তে তারা মেনে নিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, তার যদি অন্ততপক্ষে সাপ্লাইটা ঠিক হয়। কিন্তু আপনি দেখবেন গত 2 বছরে সাপ্লাই ঠিক হয়নি। তার মানে সরকার বাড়িয়েছে দাম তাদের কাছ থেকে ঠিকই, কিন্তু তার সাপ্লাইটা দিতে পারেনি। এখন স্থানীয় উদ্যোক্তারা যদি এই সাপ্লাই ঠিক মতো না পায়, আপনি স্থানীয় উদ্যোক্তাদের যদি আপনি সঠিকভাবে এই ব্যবস্থা করে না দিতে পারেন, তাহলে আপনি ফরেন ইনভেস্টমেন্ট আনবেন কিভাবে? আমাদের সম্ভাবনা আছে, একেবারে খুবই ভালো একটা সময় বাংলাদেশে এখন বিদেশি বিনিয়োগ আসার জন্য। বিশেষ করে এখন যে গ্লোবাল একটা পরিস্থিতি চলছে, বিশেষ করে চীন আমেরিকার যে অবস্থা, এই অবস্থার মধ্যে বাংলাদেশ, আমাদের এক্সপার্টরা বলছেন বাংলাদেশ এখন সবচেয়ে ভালো বিকল্পগুলোর একটি। কিন্তু আমাদের এই যে গ্যাস পরিস্থিতিটাকে যদি সরকার আসলে খুব গুরুত্ব না দেয় তাহলে এটি হবে না। আমাদের এখনো পর্যন্ত দেখেন কোনো আমাদের জ্বালানির যে পলিসি, সেই পলিসিটা কিন্তু সেভাবে হয়নি দীর্ঘমেয়াদী কোনো, যে আগামী 2 বছর পরে। এবং সরকারের আমরা পেট্রোবাংলার সঙ্গে কথা বলেছি, পেট্রোবাংলার কর্মকর্তারা বলতে পারছেন না কবে নাগাদ ঠিক হবে। গতকালকে বাণিজ্য উপদেষ্টা উনি বললেন যে আগামী 2 বছরের মধ্যে পরিস্থিতিটা, উনি বললেন যে গ্যাসের প্রাইস আগামী এখন যা আছে তার চাইতে যেই ব্যবস্থা ওনারা করছেন, ইনফ্রাস্ট্রাকচার ঠিক করছেন এলএনজি আনার জন্য, তো এগুলো করতে করতে সময় লাগবে। ততদিনে হয়তো উনি বললেন যে কিছুটা প্রাইস কমে আসতে পারে এবং কোয়ালিটি জ্বালানি ওনারা দিতে পারবেন। কিন্তু এটি তো এর আগে আরও 2 বছর আগেও গভর্নমেন্ট একইভাবে বলেছিল। তো ফলে এটি আসলে উদ্যোক্তারা যে এখনই বিশ্বাস করতে পারবেন এটির কোনো যৌক্তিক কারণ আসলে এখনো বোঝা যাচ্ছে না। আমাদের গ্যাস যে কমে যাচ্ছে এটা তো নতুন আবিষ্কার নয়, এটা আসলে আরও 15-20 বছর আগে থেকেই জানে যে আমাদের আসলে গ্যাস ডিপ্লিট হচ্ছে, কমে যাচ্ছে এবং আসলে কি কি করা দরকার। বাট ইউ আর রাইট যে আমরা আসলে ওই রকমের কোনো পলিসি রোড ম্যাপ সেগুলো আমরা দেখিনি যে আসলে বিনিয়োগকারীরা কি করবে। ওকে, রিয়াদ হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম ওয়ালটন এসি প্রেজেন্স টিভিএস ইনসাইটে যে বাংলাদেশে পোশাক খাতের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, বাট সেটাকে কাজে লাগানোর জন্য যে বড় একটা বাধা হচ্ছে আমাদের গ্যাসের যে সরবরাহ,
এটা কিন্তু আসলে চাহিদার তুলনায় আমাদের সরবরাহটা দিনে দিনে কমছে এবং যারা আসলে কলকারখানার মালিক তারা কিন্তু অনেক সংগ্রাম করছেন তাদের ফ্যাক্টরিগুলো রান করতে এবং তারা কিন্তু আন্ডার ক্যাপাসিটিতে তাদের ফ্যাক্টরি রান করছেন। বাট আমাদের এই সম্ভাবনাটা যে তৈরি হয়েছে চায়নার উপর অতিরিক্ত শুল্ক, সেটা কাজে লাগানোর জন্য আসলে সরকারের বিভিন্ন ধরনের নীতি সহায়তা এবং সামনে যে আসলে একটা গ্যাসের স্পেশালি এটার একটা রোড ম্যাপ কিন্তু ব্যবসায়ীরা তারা আশা করেন যে আসলে সামনে কি হবে। সো দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।